তো আমরা হচ্ছে গিয়ে আলোচনা করতেছিলাম ম্যাথমেটিক্যাল মডেল অফ আ সিস্টেম। তো এর মধ্যে আমরা যেটা পড়িয়েছিলাম, আগে যাই। আচ্ছা, আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা আরএলসি সার্কিটের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে সেখান থেকে আমরা আসলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখান থেকে আমরা বের করে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি ল্যাপ্লাসে কনভার্ট করি সেখান থেকে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন জিনিসটা বের করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকটা এই যে এলিমেন্ট আছে, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট এই রেজিস্ট্যান্স, তারপর ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স প্রত্যেকটার আমরা যদি ওই ল্যাপ্লাসে যদি তাদের ইম্পিডেন্সটাকে যদি ল্যাপ্লাসে নিয়ে তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল করে দেয় তাহলে সিম্পলি একটা স্টেপে আমাদের আসলে এই ট্রান্সফার ফাংশন জিনিসটা ক্যালকুলেট হয়ে যায়। তো ওটা পড়ানোর সময় আমরা আরো কিছু কথা বলেছিলাম, যেমন হচ্ছে কি এটাকে বলেছিলাম একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এটা আপনাদের সেকেন্ড যে ল্যাবটা আছে কন্ট্রোল সিস্টেমে সেখানে একটা নিয়ে আলোচনা করা হবে। এবং এখানে সেকেন্ড অর্ডার সিস্টেম কিছু ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক আছে, ওই ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক এর কথাও আমরা আলোচনা করব। বাট আমি হচ্ছে এই স্লাইডে যদিও আছে ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক এর কথা, ওটা আমি এখন আলোচনা করতেছি না, কারণ হচ্ছে এটা আমরা সামনে হচ্ছে কি ওই যে পারফরমেন্স অফ ফিডব্যাক সিস্টেম পড়ার সময় এই টপিকটা পড়ার সময় ওগুলো পড়বো। আপাতত আমরা যেটা শুরুতে দেখতেছি কোর্সে সেটা হচ্ছে কি ট্রান্সফার ফাংশন ডিরাইভ করা। তো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের জন্য আমরা ট্রান্সফার ফাংশন ডিরাইভ করে দেখিয়েছি। আরো ইলেকট্রিক্যাল, যেমন এটা একটা এক্সাম্পল 2 একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, ঠিক আছে। আমরা চাইলে এটার জন্য হচ্ছে কি কি বলা হয়েছে ট্রান্সফার ফাংশন, এটা আসলে ডিফাইন করা। ট্রান্সফার ফাংশনের জিনিসটা মুখস্থ কিছু না, মানে ট্রান্সফার ফাংশন মানে কি আউটপুট বাই ইনপুট। আপনাদের যদি একটু মনে থাকে, আমি জাস্ট একটু আপনাদের কনভিনিয়েন্সের জন্য জিনিসটা একটু লিখে দেখাচ্ছি যে ট্রান্সফার ফাংশন কথাটা হতেছে, যেটাকে আমরা টিএফ বলতেছি ট্রান্সফার ফাংশন, এটা হইতেছে বেসিক্যালি কি আমার একটা আউটপুট সিগন্যাল থাকবে, ঠিক আছে, একটা আউটপুট সিগন্যাল থাকবে, হ্যাঁ, তার নিচে থাকবে একটা ইনপুট। আউটপুট বাই ইনপুট এরকম দুটা সিগন্যাল থাকবে। এটাই হইতেছে আমার বেসিক্যালি আসলে ট্রান্সফার ফাংশনটা ডিনোট করে আর কি। এখন আউটপুট আপনি কোনটাকে বলতেছেন সেটা অবশ্যই ডিফাইন করা থাকতে হবে। যেমন এখানে ডিফাইন করা আছে যে আউটপুট এখানে ভি1 বলা হইতেছে, এই ভি1 যে সিগন্যালটা আছে বা এই নোড ভোল্টেজটাকে আমরা বলতেছি আউটপুট। আর আরটা হইতেছে আমার এই যে কারেন্ট সোর্স, যেটা সেই কারেন্ট সোর্সের যে ভ্যালুটা এটাকে আমরা ইনপুট হিসেবে বলতেছি, আর ভি1টাকে বলতেছি আউটপুট। তাহলে এদের যে এই দুটো সিগন্যালের যে রেশিও ট্রান্সফার ফাংশনের যে সরি ল্যাপ্লাসের যে রেশিও সেটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। আবার আমরা ট্রান্সফার ফাংশন ভি2 বাই আরএস ও বলতে পারি, ঠিক আছে, যদি এটাকে আমরা আউটপুট হিসেবে চিন্তা করি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি সার্কিটের যে থিওরেম গুলো আছে সেগুলো থেকে আমরা আসলে এগুলো বের করতে পারি। যেমন আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে ট্রান্সফার ফাংশন বের করার সময় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে নোড ভোল্টেজ অ্যানালাইসিস যেটা ছিল, নোড ভোল্টেজ অ্যানালাইসিস করে এই জিনিসটা দেখানো হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যেমন আমি একটা ডিসকাস করি যে আমরা যদি এই ভি1 নোডে, ঠিক আছে, আমি যদি জাস্ট লিখে দেখি ফর ইওর কনভেনিয়েন্স, ঠিক আছে, এই কেসিএল অ্যাট ভি1, ঠিক আছে, এই ভি1 যে নোডটা আছে ভি1 নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, আপনাদের মনে আছে নোড ভোল্টেজ অ্যাপ্লাই করার নোড ভোল্টেজ অ্যানালাইসিস সময় আমরা আসলে কেসিএল ইউজ করি, আর মেশের সময় আমরা হচ্ছে কেভিএল করি। তো কেসিএল যদি ইউজ করি নোড ভোল্টেজের সময়, তাহলে এখানে যেটা হচ্ছে ইনকামিং কারেন্ট হইতেছে আর, ঠিক আছে, ইনকামিং কারেন্টটা আর, আর বাকি সবগুলোকে আউটগোয়িং ধরে নেওয়া হয়েছে। আউটগোয়িং কারেন্ট কি কি হইতে পারে, একটা কারেন্ট হইতেছে এইদিকে যাচ্ছে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, আরেকটা কারেন্ট যাচ্ছে কি এই আর2 এর মধ্যে দিয়ে, আরেকটা কারেন্ট যাচ্ছে কি এই যে আর1 এর মধ্যে দিয়ে। সো তিনটা আমার আউটগোয়িং কারেন্ট আছে। এখন এই কারেন্ট গুলো কি হবে, এই কারেন্ট গুলো হবে হচ্ছে কি যে এলিমেন্ট যাচ্ছে সেই এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ, যেমন আমি যদি ক্যাপাসিটরের উদাহরণটা নিই, এটার অ্যাক্রসে ভোল্টেজ, এটাকে যদি আমি গ্রাউন্ড বলি, নিচের যে নোডটা এটাকে যদি আমি গ্রাউন্ড বলি, জিএনডি গ্রাউন্ড যদি আমি বলি, ঠিক আছে, তাহলে এই দুটো ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই তার ইম্পিডেন্স। হ্যাঁ, এই যে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে 1/CS। মানে এই জিনিসটা কিভাবে আসলো, এই জিনিসটা আসলে বেসিক্যালি এভাবে, এটা লিখে দেখাই যে ভি1, ঠিক আছে, তারপর হচ্ছে 1/CS,
এই তো এভাবে করে জিনিসটা আসছে আর কি। তো এখানে V1 টা হইতেছে তার ভোল্টেজ, আর 1/CS টা হইতেছে, আপনাদের যদি মনে থাকে আমি গতদিন দেখাইছিলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্সটা ল্যাপ্লাস ডোমেনে 1/CS হয়, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় কি SL বা LS হয়, ঠিক আছে, আর রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্সের মধ্যেই থাকে। তো এটা একটা কারেন্ট। তারপর আরেকটা হইতেছে যে এই যে সেকেন্ড যে R2 এর থ্রুতে যে কারেন্টটা সেটা হচ্ছে V1/R2, আর এই যে কারেন্টটা R1 এর থ্রুতে কারেন্ট হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R1, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি আমার আউটগোয়িং কারেন্ট, আর এটা হচ্ছে ইনকামিং কারেন্ট। সেম কাজটাই V2 নোডের ক্ষেত্রেও করা হয়েছে। সো VT নোডের ক্ষেত্রে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, ঠিক আছে, KCL at V2, এটা যদি আমরা করি, করলে পরে এখানেও আমরা এই সিমিলার কিছু ইকুয়েশন আমরা এখানে থেকে লিখতে পারবো, লিখে তারপর হচ্ছে কি V1 আর V2 এর জন্য টু ভেরিয়েবল ইকুয়েশন এ সলভ করলেই হয়ে যাচ্ছে। এটা আপনারা যেভাবে সলভ করেন আর কি, যেমন এখানে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে সলভ করে দেখানো হয়েছে। সো নট নেসেসারি যে আপনাকে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে যে সলভ করতে হবে এমন কথা নাই, আপনি চাইলে অন্যভাবেও সলভ করে করতে পারেন আর কি, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা V1 V2 এর জন্য কিছু এক্সপ্রেশন আমরা হচ্ছে গিয়ে ডিরাইভ করে তারপর হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে এই যে ট্রান্সফার ফাংশন দুটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে। এর ডিটেইলস ক্যালকুলেশনটা দেখানো নেই, বাট আমি মনে করি যে আপনারা ডিসি সার্কিট পড়ে আসছেন। সো মানে জাস্ট এই ইকুয়েশন দুটো হয়তো একটু বোঝানোর ব্যাপার ছিল, কারণ এখানে আসলে ওই ল্যাপ্লাসের ইম্পিডেন্সই তো না হচ্ছে, বাট ইকুয়েশন কিভাবে সলভ করতে আমার মনে হয় না যে এটা আমার ফোর্থ ইয়ার একটা স্টুডেন্টকে বোঝানো দরকার আছে। তো যাই হোক, এটা সেকেন্ড অর্ডারের একটা ইকুয়েশন আসছে আর কি, সোজা কথা। তো এখানে আমি আরো কিছু কথা বলতে চাই। আমি গতদিন বলছিলাম যে সাধারণত একটা সার্কিটের যেই অর্ডার এটা নির্ভর করে কিসের উপর, এই একটা কথা আমি শব্দ উচ্চারণ করছিলাম, এই শব্দটা আরেকবার লিখি, যে এই যে সার্কিটের যে অর্ডার, ঠিক আছে, সার্কিটের অর্ডার এটা নির্ভর করে ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ এলিমেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট কথাটা আসলে মিনিংটা আসলে না বোঝা দরকার আছে। এটার কথাটা আশা করি আরো আস্তে আস্তে সামনে ক্লিয়ার হবে, তারপর কথাটা একটু আমি বলি। ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ এলিমেন্ট, ঠিক আছে, শুধু নাম্বার অফ স্টোরেজ এলিমেন্ট কিন্তু না, মানে স্টোরেজ এলিমেন্ট হচ্ছে যে ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলো। তো আপনার কাছে দেখে মনে হতে পারে যে এখানে তো দুইটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর আছে, ঠিক আছে, আবার এরকমও ক্যাপাসিটর না যে ক্যাপাসিটরকে আমি চাইলে একটাতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল দুইটা ক্যাপাসিটর যদি প্যারালালে বা দুইটা ক্যাপাসিটর সিরিজে থাকে, সেখানে কিন্তু সেটার পরিবর্তে কিন্তু আমরা একটা ক্যাপাসিটর অথবা দুইটা ক্যাপাসিটর যদি দুইটা ইন্ডাক্টর যদি সিরিজে অথবা প্যারালাল থাকে, তার পরিবর্তে কিন্তু আমরা একটা ইন্ডাক্টর ইউজ করতে পারি। তো এরকম কিন্তু কোনো কেস না, হ্যাঁ, যে আমি বলবো যে এখানে আমি তিনটা দেখতেছি অথচ সার্কিটের অর্ডার যে লাস্টে যে ইকুয়েশনটা আসছে, হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসছে। এই যে ট্রান্সফার ফাংশনের যে ইকুয়েশনটা আসছে, এটা আসলে সেকেন্ড অর্ডারে কিন্তু একটা ইকুয়েশন আসছে, ঠিক আছে, এই ফরম্যাটটা ইকুয়েশন। সেকেন্ড অর্ডার কেন আসলো তিনটা থাকার পর, এটা একটু জাস্ট বলি, আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হবে স্টেট স্পেস মডেল পড়ার সময়। তারপরে জাস্ট আমি একটা হিন্ট দিয়ে যাই আর কি। দেখেন আমাদের এখানে আসলে বেসিক্যালি এই V1 আর V2 এই দুটো ভোল্টেজ, এই যে ক্যাপাসিটর, সাধারণত আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ আর ইন্ডাক্টরের কারেন্ট নিয়ে কাজ করি। তো এই দুটো ভোল্টেজকে যদি আমি ডিফাইন করে দিই বা বের করতে পারি, তাহলে আসলে আমার ইন্ডাক্টরের জন্য আলাদা ভাবে কোনো কিছু নির্ধারণ করা লাগে না। তার কারণটা কি? তার কারণটা আসলে সার্কিটের যে কনসেপ্টটা আছে ওখান থেকে কিন্তু বোঝা যায়। তো আমরা যদি দেখি যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, তো এই কারেন্ট সোর্সটা এই নোডে একটা ফিক্সড একটা কারেন্ট, সে হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, সে হচ্ছে ডেলিভার করতেছে। তো আমি যদি V1 নোডটা জানি, তো V1 নোড জানা মানে হইতেছে এই যে কারেন্টটা C1 এর অ্যাক্রসে যে কারেন্টটা, থ্রুতে যে কারেন্টটা, আর R2 এর থ্রুতে কারেন্টটা কিন্তু আমি জেনে গেলাম। সো V1 টা ডিফাইন করা বা V1 টা জেনে যাওয়া মানে এই দুটা কারেন্টই কিন্তু আমার জানা। আর এইদিকে এই কারেন্টটা তো ফিক্সড, এটা তো হইতেছে ওই যে ইনপুট সোর্স থেকে আসতেছে। সো এই দুটা কারেন্ট যদি আমি জেনে যাই, আর এই কারেন্টটা যদি আমার আগে থেকে জানা থাকে, সো এই কারেন্টটা কি হবে? এই কারেন্টটা হবে হইতেছে যে এই যে এখানে যে ইনকামিং যে কারেন্টটা আছে সেখান থেকে এই দুটো আউটগোয়িং কারেন্ট বিয়োগ দিলে এই কারেন্টটা আসবে, কেসিএল এর যে কনসেপ্টটা। আচ্ছা, আবার যখন আমি এই কারেন্টটা জানছি, মানে এই যে R1 এর থ্রুতে যে কারেন্টটা সেটা জানতেছি, আবার V2 এখন আলটিমেটলি এই কারেন্টটা এসে এই দুটো ব্রাঞ্চে ভাগ হইতেছে, C2 এবং L এর মধ্যে ভাগ হইতেছে। এর মধ্যে যদি আমি V2 কে ডিফাইন করে দিতে, V2 কে ডিফাইন করে দিলে তো এটা এমনি ফিক্সড হয়ে যায়, এই জিনিসটা তো ফিক্সড। V2 যদি আমি জেনে যাই, তাহলে আমরা কি করতে পারবো, C2 এর থ্রুতে যে কারেন্টটা জেনে যাচ্ছি, তাহলে এই কারেন্টটা কিন্তু আমরা আগে এই ইনফরমেশন V1 এর ইনফরমেশন থেকে কিন্তু এই কারেন্টটা আমরা আসলে বের করতে পারি। আবার V2 বের করলে আমরা এই একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারি, তখন কিন্তু আর এটাকে আলাদা করে কিন্তু অ্যাসিউম করার কিছু থাকে না। এই যে এখান থেকে যে ইন্ডাক্টরের থ্রুতে যে কারেন্টটা ফ্লো করতেছে, এটা কিন্তু আসলে অ্যাসিউম করার আসলে কিছু থাকে না। সো আলটিমেটলি আমার এই সিস্টেমের যে ট্রান্সফার ফাংশনটা বা এই সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, এগুলো লিখার জন্য আমার কিন্তু আসলে বেসিক্যালি দেখেন এই যে
এখানে যে দুটা ইয়া আছে, দুটা সিগন্যাল আছে V1 এবং V2, এই দুটা জানলেই কিন্তু হয়। V1 এবং V2 এই দুটা জাস্ট সিম্পলি জানলেই কিন্তু হয়। এই ইন্ডাক্টরে কোনো কিছু কিন্তু জানার প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট আপনি যদি এখানে ইকুয়েশনের দিকে যদি তাকান, ইকুয়েশনে কিন্তু তাই দেখবেন যে ইন্ডাক্টরে কোনো কিছু কিন্তু অ্যাসিউম করা লাগতেছে না। ঠিক আছে? তো আল্টিমেটলি এখানে আমার বলা যায় যে আসলে আমাদের মডেলিং এর জন্য বা হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করার জন্য আসলে দুটা সিগন্যালই এনাফ। হ্যাঁ, এই জন্য আমাদের আসলে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম আসছে। মানে অর্ডারটা হইতেছে যে মিনিমাম যে কয়টা আপনার এলিমেন্টের স্টোরেজ এলিমেন্টের, অবশ্যই সবকিছু এই যে স্টোরেজ এলিমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে? মিনিমাম আপনাকে যে কয়টা স্টোরেজ এলিমেন্টের আপনার হচ্ছে ওই সিগন্যাল গুলো বা কারেন্ট বা ভোল্টেজকে আপনাকে ধরতে হবে আর কি, সিগন্যালটা এই সিস্টেমটার ইকুয়েশন গুলো লিখার জন্য। ঠিক আছে? সাধারণত সিস্টেমের অর্ডার তার উপর নির্ভর করে। এই জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করি সামনে ওই স্টেট মডেল পড়ার সময়, তখন বিষয়টা ক্লিয়ার হবে। বাট আমি একটা প্রাথমিক একটা ধারণা দিলাম যে এখানে কেন ৩টা স্টোরেজ এলিমেন্ট থাকার পরও আমার আসলে ২টা আসছে। ঠিক আছে? সার্কিট অ্যানালাইসিস থেকে বোঝা যায়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বলা যাবে এই বিষয়টা? কোনটা কোনটা কোন কতটুকু? অনেক কিছু সেকেন্ড অর্ডার সিস্টেমটা যে বললেন। এখানে দেখেন আমি যদি V1 এবং V2 এই দুটাকে যদি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? V1 হইতেছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, V2 হইতেছে আরেকটা ক্যাপাসিটর C2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ। সো এই দুটা ভোল্টেজকে বের করতে পারলে আলাদা করে কিন্তু ইন্ডাক্টরের জন্য কোনো কিছু কিন্তু ধরা লাগে না। অ্যানালাইসিস করে দেখাইলাম যে এই ভোল্টেজটা জানি মানে হইতেছে এই দুটা কারেন্ট জানি। এই যে C1 R2 এর সাথে কারেন্ট জানি, এটা তো কনস্ট্যান্ট কারেন্ট। এটা কারেন্ট সোর্স তো। সো আলটিমেটলি আমি যদি V1 টা যদি ক্যালকুলেট করতে পারি, এই দুটা কারেন্ট জানা হয়ে গেল, আর এই কারেন্টটা তো আমি আগে থেকে সোর্স থেকে জানি। সো এই কারেন্টটা কিন্তু আমি KCL থেকে কিন্তু বের করতে পারতেছি R1 এর থ্রুতে। আবার এই কারেন্টটা এসে এই দুটা জায়গায় ভাগ হচ্ছে, এর মধ্যে যদি আমি খালি এই ক্যাপাসিটরের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু দেখেন ইন্ডাক্টরে কোনো কিছু কিন্তু আমার ধরা লাগতেছে না। জি স্যার। তাহলে আলটিমেটলি কিন্তু আমার হইতেছে কি, এই যে দুইটা যে সিগন্যাল আছে V1 V2 এই দুইটা নিয়ে কিন্তু কাজ করলেই হচ্ছে। যার কারণে কিন্তু দেখেন দুইটা যেহেতু আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, ইকুয়েশনও আসছে কি, দুইটা ইকুয়েশন সলভ করার জন্য, এবং ইকুয়েশন অর্ডারও আসছে কি, মানে ট্রান্সফার ফাংশন অর্ডার গুলো কি আসছে, সেকেন্ড অর্ডার আসছে। যদি আমার ৩টা ধরা লাগতো, মানে দেখা যাচ্ছে যে এটা হলো সবকিছু আসলে সিস্টেম ডিপেন্ডেন্ট, মুখস্থ কিছু না। ঠিক আছে? তো আমার যদি এমন হতো যে না এইখানে এই ক্যাপাসিটর ভোল্টেজ ধরার পরও আবার ইন্ডাক্টরের কিছু একটা ধরা লাগতেছে, তখন আমার হইতেছে এটা কি আসতো, থার্ড অর্ডার আসতো আর কি। ঠিক আছে? তখন আমাকে বলতে হইতো যে আবার ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ এলিমেন্ট আসলে ৩টা, এখানে যেমন হচ্ছে দুইটা ধরলেই আসলে হয়। জি আর স্যার। আর আর কেউ একজন মানে হাত তুলছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, একটা সিস্টেমে ট্রান্সফার ফাংশন বলতে আসলে কি বোঝায়? ক্যালকুলেশন বুঝছি, বাট যদি আমাকে বলে আর কি যে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন আর কি বের করো, মানে এটা আসলে ট্রান্সফার সিস্টেম। ফাংশন তো বললাম কিছুক্ষণ আগে, যে লিখলাম না যে আউটপুট বাই ইনপুট, এই যে V1 আর আর যেটা এটা হলো আউটপুট, এটা ইনপুট। তো ট্রান্সফার ফাংশন এটা কিন্তু ডেফিনিশন সাপেক্ষ বিষয়। ইনপুটটা তাও বোঝা যায় এখানে, যেহেতু আমার এটা হচ্ছে এক্সাইটেশন সোর্স, তো এটাই আমার ইনপুট। কিন্তু আউটপুট আপনি কোনটাকে বলবেন এটা আপনার উপর নির্ভর করে। এখন মনে করেন আমি এখানে V1 দিছি, ঠিক আছে? আপনি চাইলে এই যে রেজিস্ট্যান্সের থ্রু যে কারেন্টটা আছে সেটাকে আপনি আউটপুট হিসেবে কনসিডার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্রান্সফার ফাংশন আসবে অন্যরকম। মানে ট্রান্সফার ফাংশন জিনিসটা হলো ডেফিনিশন সাপেক্ষ, মুখস্থ কিছু না। আপনাকে বলবে না যে সিস্টেমটা, এই কোশ্চেনটা মিনিংলেস কোশ্চেন, যে সিস্টেমের ট্রান্সফার ফাংশন বাই করো। অবশ্যই এখানে ট্রান্সফার ফাংশন যদি বলতে হয় তাহলে বলতে মানে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। ট্রান্সফার ফাংশন দিয়ে এখানে আমি কোনটাকে আউটপুট আর কোনটাকে ইনপুট বলছি, ইনপুট বোঝা যায়, আবার আউটপুটটাকে ডিফাইন করে দিতে হয় আর কি। দেখেন একই সিস্টেমের জন্য কিন্তু দেখছেন দুইটা ট্রান্সফার ফাংশন বাই করতে বলছে, খেয়াল করে দেখছেন? কারণ হচ্ছে একবার আউটপুটকে ধরছে V1, আরেকবার আউটপুট ধরছে কি V2। ঠিক আছে? এটা আবার কারেন্টকেও ধরতে পারতো, এটা যে খালি ভোল্টেজ ধরতে হয় সেটা না, কারেন্টকেও ধরা যায়। ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। Okay. আচ্ছা ঠিক আছে, তাই ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য আরো এরকম ইয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে? আর এগুলো তো আপনারা আশা করি, যেহেতু ডিসি সার্কিট যদি ভুলে যান তাহলে কিন্তু সমস্যা। ডিসি সার্কিট এটা একটু ভুলে গিয়ে থাকেন, একবার রিভিউ করেন। আমি দেখছি যে এই সার্কিট দেওয়া প্রবলেম দিলে অনেকেই পারে না আর কি ট্রান্সফার ফাংশন ডিরেক্ট করে। আচ্ছা এগুলো আমি বলবো না, কারণ হচ্ছে এগুলো জিনিসগুলো আসলে আপনাদের ল্যাবে একটু দেখানো হবে, আর এটা সামনে আমরা ডিসকাস করছি। এখন এগুলো ডিসকাস করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, এটা ল্যাবের টিচাররা কিছু বলবে। আচ্ছা আরেকটা প্রবলেম, এটা আসলে স্যারের স্লাইডটা আর কি, স্যারের সাথে মিল রেখে আমি ইয়া করতেছি। এখানে হইতেছে যে এই জিনিসটা আসলে আমার মনে হয় না আপনারা নিজেরা দেখলেই পারবেন, আমার দেখানো দরকার নাই। সেটা হচ্ছে যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে হয়। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি, যে এখানে হইতেছে ইউটা হইতেছে ইনপুট আর ওয়াইটা হলো আউটপুট। তো ইনপুট আউটপুটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক দেখাইছে।
খালি পার্থক্য হইতেছে যে আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি গতদিন যেটা দেখিয়েছিলাম এই ইয়ার ক্ষেত্রে এই যে রেজিস্টারের ক্ষেত্রে এখানে যেটা দেখিয়েছিলাম, ঠিক আছে, এখানে যেটা হচ্ছে কি দেখেন আমি যখন ডেরিভেটিভ নিচ্ছি যেমন হচ্ছে কি এল ডিআই ডিটি, সেখানে জাস্ট এলএস লিখছি, ঠিক আছে। এটার সাথে যে কিছু ইনিশিয়াল কন্ডিশন থাকে সেটা কিন্তু লিখতেছি না, বা ইন্টিগ্রেশন লেখার সময় 1/CSS কোনো ইনিশিয়াল কন্ডিশনকে কিন্তু সেখানে লিখতেছি না। আর এই যে এক্সাম্পলটা আছে সেখানে আবার ইনিশিয়াল কন্ডিশনের ইফেক্টটাকেও দেখানো হয়েছে আর কি। মানে এখানে হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে এস স্কোয়ার ওয়াই এস না লিখে, যেমন হচ্ছে ফার্স্ট টার্মের জন্য যদি আমি বলি এটার সাথে ইনিশিয়াল কন্ডিশনটা, মানে আমি যদি একটু জাস্ট মার্ক করে দেখাই, এতটুকু এইটা হচ্ছে আমার ফার্স্ট যে টার্মটা, ঠিক আছে, তার জন্য হচ্ছে ল্যাপ্লাস। তো এর মধ্যে এই অংশটুকু যে এইটা হলো ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেহেতু ইনিশিয়াল কন্ডিশন গুলো দেওয়া আছে, সো এই জন্য আসলে ইনিশিয়াল কন্ডিশন গুলোকে দিয়ে হচ্ছে কি ইকুয়েশন গুলো লেখা হয়েছে। তারপর সিম্পলি আমার মনে হয় এগুলো হইতেছে জাস্ট সলভ করা। এখন এগুলো এই কারণে আমি ডিসকাস করতে যাচ্ছি না, কারণ এই ধরনের প্রবলেম আশা করি আপনারা নিজেরা দেখলে পারবেন, কারণ এটা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা তো মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হলো এই ট্রান্সফার ফাংশন গুলো ডিরাইভ করাটাই হলো মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এই প্রবলেমটা আমি কখনো ডিসকাস করি না সাধারণত। আচ্ছা, আরেকটা ইলেকট্রিক্যাল সিস্টেমের এক্সাম্পল হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। আচ্ছা, এই জিনিসটা এখানে সুন্দর করে বলা নাই, আমি একটু, আচ্ছা আমি আমার ক্লাস নোটে আর কি, আমি আমার হ্যান্ড রিটেন একটা নোট আছে আপনাদের বড় ভাইদের, এটা মনে হয় আপনাদের 2 ব্যাচ সিনিয়র বড় ভাই, স্প্রিং 19 এ আমার একটা লেকচার আছে ওইটাতে যাই আর কি। যেহেতু আমার কাছে আমি বাইরে আছে, বাসার বাইরে আছি, ঠিক আছে, বাসার বাইরে থেকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমার কাছে এখন কাগজ কলম নাই, আমি ওই হ্যান্ড রিটেন নোটটাই একটু ফেরত চাই। ওকে, তো আপনাদের মনে আছে এইরকম টাইপের যে এই যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা পড়ে আসছেন টুটুতে থাকতে, ঠিক আছে, সেটা কি ছিল যে আউটপুট সমান সমান ছিল। ইনভার্টিং টার্মিনালের বৈশিষ্ট্য কি যে যে নন ইনভার্টিং এটা হইতেছে আমার গ্রাউন্ডেড থাকবে, একটা কানেকশন আসবে হইতেছে এই যে মাইনাসে বা ইনভার্টিং এ, আর একটা ফিডব্যাক থাকবে, ঠিক আছে। তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কি ছিল, এই যে ফিডব্যাক পাথের যে ইম্পিডেন্স ডিভাইডেড বাই ইনপুট পাথ, বাই এই যে ইনপুটের সাথে যে ইম্পিডেন্সটা আছে ইনটু ইনপুট যেই সিগন্যালটা সেটা। তো ইম্পিডেন্স কিভাবে বাই করতে হয়, আমাদের যে ক্যাপাসিটর ইন্ডাক্টর বা রেজিস্টারের জন্য সেটা কিন্তু অলরেডি আমি দেখিয়েছি। জাস্ট এই জিনিসটাই কিন্তু, ঠিক আছে, এখন যে এক্সাম্পল গুলো ডিসকাস করবো জাস্ট হচ্ছে এই জিনিসটাই, সেখানে ইম্পিডেন্সের টার্ম গুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ডিপেন্ড করে যে এখানে কি আছে, ক্যাপাসিটর আছে না রেজিস্টার আছে না ইন্ডাক্টর আছে, আর সেটা থাকলেও কিভাবে আছে তার উপর আর কি। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল আমি যেটা ওদের করে দিয়েছিলাম, বা আমার সুযোগ থাকলে আমি এখনো করে দিতাম, বাট আমি মনে হয় আপনারা বললে পারবেন। সেটা হচ্ছে সার্কিটটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে, ওই একই জিনিস ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সার্কিট, এখানে হচ্ছে যে আউটপুট বা ইনপুট এই জিনিসটাকে ট্রান্সফার ফাংশন বলা হইতেছে, এটা ডিরাইভ করতে বলা হয়েছে। তো এখন যেটা হচ্ছে যে বুঝতে পারতেছেন যে এটা এই যে এখানে যে দুটা রেজিস্টার, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটরের যে সিরিজ কম্বিনেশন আছে এটাকে আমরা Z2 ইম্পিডেন্সের সাথে কম্পেয়ার করি, আর এই যে এখানে R1 এবং C1 যেটা আছে এটার প্যারালাল কম্বিনেশনকে আমরা Z1 এর সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। এবং এদের জন্য এই যে এই ধরনের, মানে এটা বেসিক্যালি আসলে এই ফর্মের ইকুয়েশন, এখানে ইয়াটা প্লাস মাইনাসটা দেয় না আর কি, এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, এটা বুঝতেই পারতেছেন। তো এই ফর্মের যে ইয়াগুলো আছে অপ এম্প সার্কিট যেগুলো আছে সেগুলো আসলে সেগুলোর জন্য আমার আসলে আউটপুট আর ইনপুটের রিলেশন এরকম হয়, এটা আমরা জানি। আর Z1 আর Z2 বাইর করতে পারলেই হয়েছে। তো এখন Z1 কিভাবে বাইর করবে, Z1 হইতেছে এই দুটার প্যারালাল কম্বিনেশন, তাই না। তো প্যারালালের জন্য আপনারা জানেন এরকম সূত্র হয়, হ্যাঁ এটা তো জানেনই ডিসি সার্কিটের কনসেপ্ট। তো সেখান থেকে Z1 বাইর করা হয়েছে। আর আচ্ছা যেটা হইতেছে যে রেজিস্টারের যে ইম্পিডেন্স, রেজিস্টারের ইম্পিডেন্স কিন্তু ওইটাই R1, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয় 1/CS হয়, যে কিছুক্ষণ আগে বলছি, ঠিক আছে। তো ওইটাই করছে যে এখানে দেখেন 1/Z1S যেটা, তো এখানে আচ্ছা আমি তো লিখে দেখাই, এই যে ZC1 আসলে কি, ZC1 হইতেছে বেসিক্যালি 1/C1S, ঠিক আছে, অথবা আমি এস টা আগে লিখলাম C1, ঠিক আছে। এটা হচ্ছে আমি গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে হচ্ছে কি ক্যাপাসিটরের জন্য ইম্পিডেন্স এরকম আসে, জাস্ট হচ্ছে কি এই জিনিসটা এখানে বসাইছে। তাহলে জেড C1 যদি এটা হয় তাহলে 1/ZC1 মানে কি SC1 হবে, ঠিক আছে। আর ইকুয়েশন সলভ করা আশা করি দেখাইতে হবে না। তারপর ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের ইয়াগুলো ভালো যেগুলো দেওয়া আছে এগুলো বসাইলে এরকম Z1 যে ইম্পিডেন্সটা তার একটা এরকম একটা এক্সপ্রেশন আসে, এটা আপনারা পারবেন, এগুলো আসলে সিম্পল ক্যালকুলেশন, মানে এগুলো
কিছু বেশি সময় ওয়েস্ট করা উচিত না। আর Z2 যেটা ছিল এটা হচ্ছে এই দুটো সিরিজ কম্বিনেশন আর কি। সো R2 এর সাথে ওই যে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেটা যোগ হইতেছে, যোগ হয়ে তারপর হইতেছে তার যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে, বসায় তারপর হইতেছে Z2 ইম্পিডেন্সের একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করা হয়েছে। তো একবার যখন এগুলো ক্যালকুলেট করে ফেলবেন তারপর কাজ কি, তারপর তো সূত্র তো আপনি জানেন, সূত্র যেহেতু আপনার জানা আছে, সো আপনি যেটা করবেন যে আপনার এখানে আউটপুট বা ইনপুট বা V0, এই যে এই সূত্রটা V0 বা VI কি হবে মাইনাস Z2 বাই Z1। Z2 এর যে এক্সপ্রেশনটা পাইছেন, যে Z1 এর যে এক্সপ্রেশনটা পাইছেন সেটা বসাই দিবেন, বসায় এই ট্রান্সফার ফাংশনটাকে এই ফর্মে নিয়ে আসা যায়। এই যে এখানে যে একটা ফর্ম দেখানো হয়েছে এই ফর্মে নিয়ে আসা যায়। তো আপনাদের সামনে হচ্ছে গিয়ে পড়ানো হবে এক ধরনের কন্ট্রোলার সার্কিট পড়ানো হবে, যেটাকে আমরা বলি পিআইডি কন্ট্রোলার। তো এটা হচ্ছে সেই পিআইডি কন্ট্রোলারেরই একটা এক্সাম্পল, কিভাবে সেটা আমি এক্সপ্লেইন করি। এই যে ট্রান্সফার ফাংশনটা, ঠিক আছে, এই ট্রান্সফার। আচ্ছা, এই ডিরাইভেশনটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন তো। আমি ডিরাইভেশন এখানেই শেষ এই ট্রান্সফার ফাংশনের, আর কিছু অতিরিক্ত কথা এখন বলবো আর কি। ডিরাইভেশন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আজকে কয়টা থেকে ক্লাস শুরু হয়েছে স্যার? আমি তো 9:50 দিকে মনে হয় শুরু করছি, কেন? স্যার 12টা 10 থেকে শুরু হওয়ার কথা না স্যার? আজকের ক্লাস তো 12:10 না, 9:40 না? স্যার ক্লাসরুমে স্যার দেওয়া ছিল না স্যার, এটা লেকচার 2 না স্যার? না, এটা লেকচার 3। ও স্যার, না, আজকে তো সবাই তো আসছে, আমি যদি না হইতো তাহলে এটা লেকচার 3, আপনি মনে হয় দেখেন না। আচ্ছা, যাক। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমি জাস্ট বলি, এই ধরনের অনেক প্রবলেম আপনাদের এই যে এখানে আছে স্লাইডটাতে, আমি আর স্লাইডের ওখানে যাইনি এই কারণে। হ্যাঁ, বরং আমি যেটা নিজে আমার ক্লাসে সলভ করে দিছিলাম এরকম একটা প্রবলেমই আমি দেখালাম। এই যে এখানে দেখেন রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স কি, একটা হলো এই যে এটা হলো Z2, এটা হলো Z1, আর কিছু না। ঠিক আছে, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখার কোনো দরকার নেই। আমি একবার ক্লাস টেস্টে খাতা দেখার সময় দেখছি স্টুডেন্টরা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে টেখে পুরা মানে কাহিল অবস্থা, এরকম করার কোনো দরকার নেই। তারপরে এই যে এখানে দেখেন সবই কিন্তু, হ্যাঁ, এই যে এখানে দেখেন এখানে Z2 হইতেছে কি R2, আর Z1 টা কি R1 আর C এর প্যারালাল কম্বিনেশন। এখানে তো বললাম একটা হলো Z2 হলো R, আর Z1 টা হইতেছে ক্যাপাসিটর। এখানে হইতেছে এই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম এটা হলো PID কন্ট্রোলার। এটা আলাদা সার্কিট, এটা হইতেছে দুইটা মেশ ইয়া করলেই হয়ে যায়। এই যে আমি বলছিলাম যে ট্রান্সফার ফাংশন জিনিসটা কিন্তু ডেফিনিশন সাপেক্ষে। যেমন দেখেন এই যে এখানে ট্রান্সফার ফাংশন বলতে কি বুঝাইছে, এই যে I2 যে কারেন্টটা আছে বা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরে যে কারেন্টটা আছে সেটা ডিভাইডেড বাই এই যে সোর্সের যে ভোল্টেজ। মানে এটা আসলে ডেফিনিশন সাপেক্ষ একটা বিষয়, মুখস্থ কিছু না। ঠিক আছে, ওকে। তো আমি জাস্ট এই এক্সাম্পল গুলো একটু দেখতে হবে আপনাদের। হচ্ছে কি ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমি বলি, আমরা যেটা হচ্ছে কি এখন হচ্ছে কি ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য আমরা হচ্ছে ট্রান্সফার ফাংশন মডেল করা দেখতেছি, যে এরকম হচ্ছে কেভিএল কেসিএল দিয়ে অ্যাপ্লাই করতে হয় এই ধরনের কিছু প্রবলেম। আমি যেটা করে দিছি এটা বেশি সিম্পল প্রবলেম ছিল। তারপর হচ্ছে অপ এম্প রিলেটেড, এখানে আসলে দুই ধরনের আপনাদের ইয়া আছে, একটা হচ্ছে সার্কিটের যেগুলো দেখাইছে, একটা হলো অপ এম্পের যেগুলো আছে। অপ এম্পের একটু সূত্রগুলো দেখেন, অপ এম্প জিনিসটা আপনাদের এমন ল্যাবে লাগবে আর কি। ঠিক আছে, অপ এম্পে বিশেষ করে ইনভার্টিং যে কনফিগারেশন গুলো আছে, ঠিক ঠিক আছে, সেগুলো একটু দেখেন। ওই বেসিক্যালি জিনিস একই, জাস্ট হচ্ছে এই ইম্পিডেন্স গুলো এক একটার ক্ষেত্রে এক এক রকম আর কি। আচ্ছা, এবার তাহলে আমি একটু ফেরত যাই আবার ওই পিআইডি কন্ট্রোলারে। আচ্ছা, এইটাকে যদি আমি একটু এখানে লিখে দেখাই না আর কি, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এই যে ভিতরে যে ব্র্যাকেটের যে টার্মটা আছে এটা আমি জাস্ট একটু লিখে দেখাই। এটা মানে যে তুলছে আর কি সে আর কি লিখে নাই, দেখ, জাস্ট লিখে দেখাই। তো ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, যে নিচে এস দিয়ে যদি আমি ভাগ করে দেই, এই নিচের এস দিয়ে যদি আমি উপরের যে তিনটা টার্ম আছে, আর এটা জাস্ট একটা কোএফিশিয়েন্ট গুণ আর কি। ঠিক আছে, এটা একটা জাস্ট কোএফিশিয়েন্ট, এটা গুণ হইছে আর কি, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা গুণ হইছে, নেগেটিভ আছে। আর নেগেটিভ কেন আসছে এটা তো বুঝতে পারছি, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার যেহেতু, তো এই কারণে একটা মাইনাস আসছে। আচ্ছা, তো প্রথমটা আসে এস, আমি যদি এস দিয়ে ভাগ করি, পরেরটা কি আসে, পরেরটা আছে 45.95, এস এস কাটাকাটি যাবে। আর তারপরেরটা কি আসে 22.55 ডিভাইডেড বাই এস আসে। তাহলে এখন আপনারাই বলেন যে একটা একটা সিগন্যালকে, মানে এখানে আসলে বেসিক্যালি কি হয়, আপনার যে আমরা যে এই ক্যালকুলেট করি, আমরা যে আসলে ট্রান্সফার ফাংশন ক্যালকুলেট করি, ট্রান্সফার ফাংশন মানে কি, এই যেমন আমি যদি একটা ব্লকের ক্ষেত্রে এই জিনিসটা তো মাথায় রাখবেন। হ্যাঁ, যে আমি যদি একটা ব্লকের কথা চিন্তা করি, আমি বলতেছি যে এই ব্লকের একটা আমরা হচ্ছে ইনপুট জানি,
আমরা আউটপুট বের করতে হবে। তো ট্রান্সফার ফাংশন কাজ হচ্ছে ইনপুট আর আউটপুটের মধ্যে কি করা, একটা সম্পর্ক তৈরি করে দেওয়া, তাই না? তাহলে আমি যদি বলি ধরেন এই ব্লকের আমি হতেছে ট্রান্সফার ফাংশনটাকে বলতেছি gx, ঠিক আছে? এটার ইনপুটটা হইতেছে ধরেন x, এখন একটা সিগন্যাল যেটাকে আমি বলতেছি x, হ্যাঁ ওটার হচ্ছে ল্যাপ্লাসে আমি নিতেছি xs, তাহলে আমার আউটপুটটা কি আসতেছে? আউটপুটটা জাস্ট হইতেছে কি ওই x এর সাথে ওই g টা গুণ হইতেছে আর কি, জাস্ট, তাই না? এটাই তো আমরা জানি ল্যাপ্লাসের যে কনসেপ্টটা থেকে। তার মানে বেসিক্যালি এখানে যেটা হইতেছে যে এই যে আমি যেটা লিখলাম এখানে, তার মানে জি মানে কি, যে এই টার্মগুলো আসলে গুণ হচ্ছে এক্স এর সাথে। তো কোন একটা টার্মের সাথে আমি বুঝতে পারতেছেন যে এই সিস্টেমের ক্ষেত্রে জি বা ট্রান্সফার ফাংশন যেটা আছে সেটা আসলে এরকম তিনটা টার্মের কম্বিনেশনের ফলে তৈরি হয়। একটা হলো এস টার্ম, একটা হলো কনস্ট্যান্ট টার্ম, আর একটা হলো একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস, এরকম একটা টার্ম, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন প্রথম টার্মটার কাজ কি বলেন তো, এখানে এক একটা টার্মের কি কাজ দেখি দেখি আপনাদের কতটুকু মনে আছে। এটার কি কাজ, এই টার্মটা দিয়ে গুণ করলে কি হবে আর এটা দিয়ে গুণ করলে কি হবে? আচ্ছা এক্সকিউজ মি, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে এখানে। সরি, একজন টিচার ফোন করছিলেন। আচ্ছা আপনি আমাকে বলেন সবার বাম দিকের এই টার্মটার কাজ কি বলেন তো, কি করে সে, কি করে মানে একটা জিনিসের সাথে এস গুণ করার অর্থ কি বুঝতে পারতেছেন? ট্রান্সফার ফাংশনের সাথে এই ইয়াটা ইনপুটটা কিন্তু গুণ হচ্ছে, তাহলে ইনপুটের সাথে যখন আমি এস গুণ করতেছি, ইনপুট একটা সিগন্যালের সাথে এস গুণ করা মানে কি, হ্যাঁ ডেরিভেটিভ আর কি, ডিফারেন্সিয়েশন, তাই না? ডিফারেন্সিয়েশন। সো প্রথম যে টার্মটা আছে ওই টার্মটার কাজ হচ্ছে কি, ডিফারেন্সিয়েট করা, এটা হলো প্রথম টার্মের কাজ, ডিফারেন্সিয়েশন। সেকেন্ড টার্মটা কি, এটা একটা কি, জাস্ট একটা জিনিস গুণ হচ্ছে, তার মানে এটা আসলে একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি, প্রপোর্শনাল। সেকেন্ড যেটা ওটা হচ্ছে কি একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি, ঠিক আছে? আর থার্ডটা কি, 1/s দিয়ে গুণ করা মানে কি, ইন্টিগ্রেট করা। এইগুলো কিন্তু আমি বলছি মনে হয় গত ক্লাসে বলছি, গত ক্লাসের লেকচারটা একটু ওই যে বেসিক গুলো যে আমি আপনাদের ওভারভিউ দিয়ে নিছি, ঠিক আছে? কারণ আছে কিন্তু, কারণ এগুলো লাগবে, যদিও আপনারা এগুলো সিগন্যাল সিস্টেম কোর্সে পড়ছেন, তারপর আমি বেসিক গুলো আরেকবার রিভিউ করছি যে 1/s দিয়ে গুণ করা মানে হচ্ছে ইন্টিগ্রেট করা। আর কনস্ট্যান্ট গুলোর কথা বাদ দেন, কনস্ট্যান্ট গুলো বেসিক্যালি একটা স্কেলিং ফ্যাক্টর। সো বেসিক্যালি একটা এই যে ট্রান্সফার ফাংশনটা আছে এটার একটা টার্ম হইতেছে ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করতেছে, আরেকটা টার্ম হইতেছে একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি দিয়ে গুণ করতেছে, আরেকটা টার্ম কি করতেছে, ইন্টিগ্রেট করতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি পিআইডি কন্ট্রোলার। পিআই মানে পি মানে হলো প্রপোর্শনাল, এই যে দেখেন মিল ইয়া করেন, এই যে সেকেন্ড যে টার্মটা এটা হচ্ছে প্রপোর্শনাল, তারপর হইতেছে কি ইন্টিগ্রাল, কোনটা ওই যে লাস্টে যেটা 1/s যেটা, সেটা হচ্ছে আমার কি ইন্টিগ্রাল, আর এটা হলো কি ডিফারেনশিয়াল, যে প্রথম যে টার্মটা এস দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হলো কি আমার ডিফারেনশিয়াল, ঠিক আছে? সো এই ধরনের একটা ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা আসলে কি করতে পারি, একটা পিআইডি কন্ট্রোলার ডিজাইন করতে পারি। এবং এটা জেনারেল ফর্মটা এই যে পরে দেখানো হয়েছে, এই যে এখানে নিচে দেখানো হয়েছে যে এটা জেনারেল ফর্ম হচ্ছে এরকম, ঠিক আছে? যে নিচে দেখানো হয়েছে যে এটা ইন জেনারেল যে ফর্মটা সেটা দেখতে হচ্ছে এরকম, একটা প্রপোর্শনাল টার্ম থাকে, একটা ইন্টিগ্রাল টার্ম থাকে, একটা ডিফারেনশিয়াল টার্ম থাকে, যেটা আপনারা এখান থেকে কিন্তু রিলেট করতে পারতেছে। আর বাইরের জিনিসটা জাস্ট হচ্ছে গুণ হচ্ছে আর কিছু না, হ্যাঁ বাইরের জিনিসটা গুণ হচ্ছে। তো আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, যে আমাদের এখানে ট্রান্সফার ফাংশনে তো আমি বুঝতে পারতেছি যে প্রপোর্শনালের কাজ হচ্ছে, ইন্টিগ্রালের কাজ হচ্ছে, ডিফারেনশিয়ালের কাজ হচ্ছে। তো আমার তার সাথে আবার ট্রান্সফার ফাংশনটা যেটা করতেছে একটা নেগেটিভ টার্ম দিয়ে গুণ করতেছে। এখন যদি আমি এই মাইনাসটাকে যদি সরাইতে চাই তাহলে কি করব, কে বলতে পারবেন? আর একটা ইনভার্টার ইউজ করব। আরেকটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করব, রাইট। এটার পর একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করব। দেখবেন আপনাদের ল্যাব শিটে সেকেন্ড যে এক্সপেরিমেন্ট আছে ওখানে এরকম করা হয়েছে, এরকম হইতেছে একটা সার্কিট আছে, এটা আপনাদের ডিজাইন করা হয়েছে, ডিজাইন করে তারপরে জাস্ট আরেকটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার বসানো হয়েছে আর কি। সো ওইটা আসলে প্রবলেম না, মেইন যে ক্যারেক্টারিস্টিক গুলো আসতেছে এই জায়গা থেকে, এই যে ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা না ওখান থেকে আসতেছে, এই যে সব স্কেলিং ফ্যাক্টর, তারপর হচ্ছে মাইনাস, এগুলোকে ইয়া করা যায়, এগুলোকে চাইলে অ্যাডজাস্ট করা যায়, এটা কোনো বিষয় না। তো এটা হচ্ছে মোটামুটি আপনারা ইলেকট্রিক্যাল সার্কিট গুলো দেখে ফেলবেন,
আশা করি, তবে আমার কাছে খুব দুঃখ লাগে যে ইলেকট্রিক্যাল সার্কিটে প্রবলেম দিলে ছেলেপেলেরা কি সব কেভিএল কেসিবি ইকুয়েশন, মানে অনেকে এখনো ক্লিয়ার না। এটা আশা করি আপনাদের ক্ষেত্রে হবে না। ওকে, আমি নতুন এক ধরনের যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেম, সেটা নিয়ে আমি জাস্ট একটা ওভারভিউ দিই। মেকানিক্যাল সিস্টেম দুই ধরনের হতে পারে, একটা হলো ট্রান্সলেশনাল, একটা হচ্ছে রোটেশনাল। ট্রান্সলেশন মানে কি? স্থান পরিবর্তন করে, একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়। ঠিক আছে, এই যে মনে করেন গাড়ির কথা চিন্তা করেন, একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়, ওটা হলো ট্রান্সলেশন। রোটেশন মানে কি? ঘুরতেছে। ফ্যান যে ঘুরতেছে এটা তো রোটেট হচ্ছে, কিন্তু ওটা কিন্তু অবস্থান পরিবর্তন হয় না। আর ট্রান্সলেশন মানে হচ্ছে অবস্থান পরিবর্তন হয়। সো মেকানিক্যাল সিস্টেমে দুই ধরনের হতে পারে, একটা হলো ট্রান্সলেশন, একটা রোটেশনাল। আপনারা একটা জন্য বুঝলে আরেকটা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের যেমন কি আছে, ইলেকট্রিক্যাল সার্কিটের আমরা মডেলিং করার আগে কি করছিলাম মনে আছে? রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর একটা কি ক্যাপাসিটেন্সের যে ইকুয়েশন গুলো আছে, এগুলোই তো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্ট, তাই না? তার সাথে একটা হয় ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স, একটা এক্সাইটেশন সোর্স থাকে। তো আমাদের মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কি কি থাকে? একটা হচ্ছে এই ম্যাস থাকে, একটা হচ্ছে কি ড্যাম্পার থাকে, একটা হচ্ছে স্প্রিং এফেক্ট, স্প্রিং থাকে আর কি। তো ম্যাসটা হচ্ছে আমার ইনার্শিয়াল ফোর্স, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে সেটা আমার ইনার্শিয়াল ফোর্সের জন্য দায়ী। ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা, এটা আমরা জানি। তো আপনি নিজে চিন্তা করে দেখেন, এবং এটা জানেন যে এফ সমান এম এ হয়। ঠিক আছে, এটা হচ্ছে এফ সমান এম এ, এটা মনে হয় আপনারা পড়ে আসছেন ফিজিক্সে। সো এটা আসলে আপনাদের কাছে নতুন হওয়ার কথা না। তারপর এখানে জাস্ট একটু এক্সপ্লিসিটলি লিখে দিই যে এই যে এফ এম সমান এম ইন্টু এ, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই অ্যাক্সিলারেশনটাকে যদি আমি ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে লিখি তাহলে এটা ডাবল ডেরিভেটিভ আকারে আসে। আর এক্স ডাবল ডট মানে হচ্ছে টাইম ডেরিভেটিভ, দুইবার টাইম ডেরিভেটিভ না, উপরে যে কয়টা ডট দেওয়া হবে ততগুলো টাইম ডেরিভেটিভ, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, নরমাল ডেরিভেটিভ না, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তো এই জিনিসটাকে এইভাবে করে লেখা হয়। তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে কোনো একটা সিস্টেম, কোন একটা বস্তু যার ভর বেশি, তো সেইটাকে আপনি যদি ফোর্স দেন, আর আপনার একটা বস্তু যার হচ্ছে ভর হচ্ছে কম, এর মধ্যে কোনটার বাধা বেশি দিবে? যার ইনার্শিয়া বেশি সে বাধা বেশি দিবে। ইনার্শিয়া কার বেশি হবে? যার ভর বেশি হবে। সো আলটিমেটলি ইনার্শিয়াল ফোর্স বা জড়তার যে সাথে যে রিলেটেড যে বাধা দানকারী যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা আসলে আমাদের যে সিস্টেমের যে ম্যাস গুলো আছে তার সাথে রিলেটেড আর কি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ড্যাম্পিং। ড্যাম্পিংটা আপনারা হয়তো শুনে আসছেন। ড্যাম্পিং মানে হচ্ছে যার ফলে আমার অসিলেশনের অ্যামপ্লিটিউডটা কমে যায়। যেমন এখানে আমি একটা নিয়ে ইন্টারনেট থেকে একটা ছবি নিয়ে রাখছি, দেখাই। ধরেন একটা অসিলেটরি সিস্টেম আছে, ঠিক আছে, একটা অসিলেটরি সিস্টেমে যে এই যে এই অংশটা, এই যে ডান দিকে যে ছবিটা আছে, এই যে ছবিটা, তো এখানে কি হতেছে যে আমার হইতেছে এটা বুঝতেই পারতেছে একটা অসিলেশন। তো অসিলেশনের যে অ্যামপ্লিটিউডটা এটা কিন্তু সময়ের সাথে সাথে ডিকে করতেছে, ঠিক আছে, কমে যাচ্ছে। তো যেই ইফেক্টটা এটার জন্য দায়ী সেটাই হতেছে কি আমার আসলে কি ড্যাম্পিং। এই যে আমাদের যে ফ্যান গুলো যে ঘুরতেছে, আপনি যখন ফ্যানের স্পিডটা যখন ফ্যানের যখন সুইচ বন্ধ করে দেন তখন কি হয়? ঘোড়ার গতি আস্তে আস্তে কমে যায়। তো কমে যেতে যেতে একসময় কি হয়ে যায়? এরকম জিরো হয়ে যায়। তো ওটার সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, যে যার ফলে হইতেছে ড্যাম্পিংটা কেন হইতেছে? এই যে বাতাস, এই যে ফ্রিকশনের জন্য। আপনার যখন ফ্যান যখন কি হয় যে আমরা আসলে যে পাওয়ার সাপ্লাই করতে থাকি, ফ্যানকে কন্টিনিউয়াসলি একটা পাওয়ার দিতে থাকি, কারণ হচ্ছে ওটা যে মিডিয়ামের মধ্যে যে ঘুরতেছে, বাতাসে ঘুরতেছে, বাতাসের সাথে তার একটা ফ্রিকশন আছে। সেটাকে ওভারকাম করার জন্য যে এনার্জি গুলো লাগে, তারপর তো তার নিজের ভিতরে মেশিন তো পড়ে আসছে, বিভিন্ন ধরনের লস আছে, সেগুলো ওভারকাম করতে, সেগুলো কম্পেনসেট করতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে প্রোভাইড করি। একবার যখন আমরা সেটাকে একটা অ্যাক্সিলারেট করে যখন কোন একটা স্পিডে নিয়ে গেছি, তারপর আর কি বলতেছি, তো তারপর যখন সুইচ অফ করে দেন তখন কি হয়? তখন তো আর ওই যে এই যে লস গুলো, এই যে বাতাসের সাথে ফ্রিকশন হইতেছে বা আরো যে লস আছে সেগুলোকে কম্পেনসেট করার মতো কিছুই তো নাই। তো যার কারণে যেটা হয় যে বাতাসের সাথে ফ্রিকশনের ফলে ওটার যে স্পিডটা, রোটেশনের স্পিডটা সেটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে ফ্যানটা একসময় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এই ফ্রিকশনটা যার স্পিড যত বেশি, ঠিক আছে, তার এই ড্যাম্পিং ফোর্সটা তত বেশি হবে। ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে স্পিডের সাথে রিলেটেড। এই যে ডিএক্স ডিটি যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার কি আসলে স্পিড। ঠিক আছে, ডিএক্স ডিটি এটা হচ্ছে আমার স্পিড আর কি। এই যে এটা হলো আমার স্পিড, লিখি।
ঠিক আছে, আর বিটা হইতেছে কোএফিশিয়েন্ট, মানে এই যে ফোর্সটা এটা আসলে স্পিডের সাথে প্রপোর্শনাল, আর প্রপোর্শনাল কোএফিশিয়েন্টটা হইতেছে বি, যেটাকে আমরা বলতেছি ড্যাম্পিং কোএফিশিয়েন্ট। ঠিক আছে, আরেকটা ইফেক্ট আপনারা এটাও জানেন, সেটা হলো স্প্রিং ইফেক্ট। যে একটা স্প্রিং এর মতো যদি কোনো কিছু থাকে, সেটাকে যদি আপনারা তার যে সাম্য অবস্থা আছে, সাম্য অবস্থা থেকে যদি আপনারা সেটাকে যদি সাম্য অবস্থা থেকে যদি অন্য কোনো একটা জায়গায় যদি নিয়ে আসেন, ঠিক আছে, সেটাকে আপনি স্ট্রেসও করতে পারেন অথবা ইয়া করতে পারেন, কম্প্রেসও করতে পারেন। তার ফলে যেটা হবে যে সে তার সাম্য অবস্থার দিকে তার একটা রেস্টোরিং ফোর্স কাজ করে। একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, সেই রেস্টোরিং ফোর্সটা আসলে কার সাথে রিলেটেড, যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে তার সাথে রিলেটেড, এবং এই রেস্টোরিং ফোর্সটা কি ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করে। আপনি যদি মনে করেন ধরেন, আমি যদি একটু হ্যাঁ আবারও ইদে বুঝি, আপনি যদি মনে করেন এই জায়গায় যদি স্প্রিংটাকে টান দেন, তাহলে তার রেস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করবে, উল্টা দিকে। রেস্টোর করা মানে কি আগের অবস্থায় ফিরে নিয়ে আসা। ঠিক আছে, এই রেস্টোরিং ফোর্স এবং খেয়াল আছে এখানে কিন্তু একটা মাইনাস থাকে আসলে, হ্যাঁ এখানে একটা মাইনাস থাকে। তো রেস্টোরিং ফোর্সটা আসলে যেটা হইতেছে যে এই যতটুকু আপনি ডিসপ্লেস করছেন তার সাম্য অবস্থা থেকে তার সাথে রিলেটেড। আর এখানে এই যে এখানে যে প্রপোর্শনাল মানে এই ফোর্স গুলো আসলে এটার সাথে এটার হচ্ছে কি এটার ডিসপ্লেসমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, আর এটা হলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই কেটা হইতেছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর কি, যেটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি, এটা আপনারা জানেন। সো ইন শর্ট এখানে আসলে কি হইতেছে, আমরা যে এখানে তিন ধরনের এলিমেন্ট দেখতেছি, এই তিন ধরনের এলিমেন্টের মধ্যে একটা হইতেছে আমার কি ইয়ার সাথে এই ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ সাথে রিলেটেড, একটা হইতেছে আমার ডিসপ্লেসমেন্টের সিঙ্গেল ডেরিভেটিভ, একটা সরাসরি ডিসপ্লেসমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, তো আপনারা একটু যদি আমাদের আরএলসি সার্কিটের সাথে যদি কম্পেয়ার করেন, আরএলসি ক্যাপাসিটর, ইন্ডাকট্যান্স আর রেজিস্ট্যান্স, আপনারা বলতে পারবেন যে মেকানিক্যাল সার্কিটের যে এই তিনটা এলিমেন্টকে আরএলসি কোনটা কার সাথে তুলনা করা যায়? আচ্ছা আমি আগে জিজ্ঞেস করি, আর কে কার সাথে তুলনা করা যায়? স্যার ড্যাশপট স্যার, ড্যাম্পিং ফোর্স। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কি পাওয়ার ডিসিপেট করা, তাই না? আর এখানে পাওয়ার ডিসিপেট করতেছে কি যে ড্যাম্পিংটা। সো আমি রেজিস্ট্যান্সটাকে হচ্ছে এটার সাথে তুলনা করতে পারি। আর ম্যাস এবং স্প্রিং এরা কিন্তু এনার্জি স্টোরেজ। ম্যাস এবং স্প্রিং এটা হচ্ছে কি এটাও এনার্জি স্টোরেজ। এই ম্যাস কিভাবে এনার্জি স্টোর করে, এই যে একটা জিনিস ঘুরতেছে, এই যে ইয়াটা আপনি হচ্ছে ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়ার পরও কিন্তু ফ্যানটা ঘুরতে থাকে, তার মানে সে আসলে এনার্জি কিছু স্টোর করে রাখছে সিস্টেমে, যেটা যতক্ষণ পর্যন্ত ডিসিপেট না হবে ততক্ষণ পর্যন্ত সে কি করতে হবে। হ্যালো, কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি স্প্রিংও কিন্তু তাই, এটাও কিন্তু আমার এনার্জি স্টোরেজ এলিমেন্ট। হ্যাঁ আপনি মনে আছে স্প্রিং এর যেই শক্তি হাফ কে এক্স স্কয়ার করে আসছেন আপনারা, একটা স্প্রিং এর মধ্যে আপনি স্প্রিংকে যদি স্ট্রেস করে রাখেন বা স্ট্রেন করে রাখেন, তার মধ্যে কি হয় একটা এনার্জি স্টোর হয়ে থাকে। তো এই দুটোই আসলে কি আমার এনার্জি স্টোরেজ এলিমেন্ট। তো আপনাদের একটু যদি মনে থাকে যে আমরা চাইলে এগুলোকে যদি ওই আমাদের দুই ধরনের এনার্জি ছিল, একটা হচ্ছে ফোর্স কারেন্ট এনালজি, একটা হচ্ছে ফোর্স ভোল্টেজ এনালজি। আপনাদের মনে হয় সিগন্যাল সিস্টেমসে এনালজি পড়াইছিল না, মনে আছে নাকি? জি সেটা স্যার। থেকে মনে পড়ে। তো এটার উপর নির্ভর করে যে আপনি এই স্টোরেজ এলিমেন্ট গুলোকে কি ইন্ডাক্টরের সাথে তুলনা করবেন না ক্যাপাসিটরের সাথে তুলনা করবেন। ঠিক আছে, মানে বেসিক্যালি এই দুটো হচ্ছে আমার এনার্জি স্টোরেজ এলিমেন্ট, আর এটা হচ্ছে আমার যেহেতু পাওয়ার এনার্জি ডিসিপেট করতেছে, এই যে ড্যাম্পিংটা হয় হচ্ছে আমার এনার্জি ডিসিপেশনের ফলে। তো এটাকে আমরা তুলনা করব কি রেজিস্টারের সাথে।